চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তোমাদের সঙ্গে রয়েছি আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় সেভার্স চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে যে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সম্মেলনে মিত্রপক্ষ এবং তুরস্কের মধ্যে 1920 সালের 10ই আগস্ট এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ঠিক যেমন জার্মানির সঙ্গে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল প্যারিস শান্তি সম্মেলনে, ঠিক তেমনি তুরস্কের সাথেও এই মিত্রপক্ষের একটি অপমানজনক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই প্যারিস শান্তি সম্মেলনে। তো এই চুক্তিটি ঠিক ভার্সাই সন্ধি যেমনটাই জার্মানির জন্য ছিল অপমানজনক, এটাও তেমনি তুরস্কের জন্য ছিল অপমানজনক একটি চুক্তি। তবে এই চুক্তিটি সম্পর্কে কোন প্রেক্ষাপটে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল সেটা জানার জন্য আমাদেরকে তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে কী ভূমিকা পালন করেছিল এবং কোন পক্ষ অবলম্বন করেছিল সেই প্রেক্ষাপটটা আমাদের একটু জেনে আসা প্রয়োজন। তো সেই দিকটা জানতে হলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। তো দেখা যাচ্ছে যে প্রথম যুদ্ধে এই তুরস্ক জার্মানির পক্ষে, অর্থাৎ যে পক্ষ প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল সেই পক্ষ অবলম্বন করেছিল। তো এই কারণেই এই চুক্তিটি ছিল মিত্রপক্ষ পক্ষের অনেকটা চাপিয়ে দেওয়া চুক্তি। তো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, তখন এই তুরস্কের রাজনৈতিক অবস্থাটা ছিল যে পঞ্চম সুলতান মাহমুদ, উনি ছিলেন তখন ক্ষমতায়, কিন্তু অ্যাকচুয়ালি তিনি মূল ক্ষমতার অধিকারী ছিলেন না। মূল ক্ষমতার অধিকারী ছিলেন নব্য তুর্কিরা, অর্থাৎ নব্য তুর্কি নামক একটি গোষ্ঠী এই অটোম্যান সম্রাট এই পঞ্চম মোহাম্মদের পূর্ববর্তী যে অটোম্যান সুলতান, তাকে পরাজিত করে, সুলতান আব্দুল হামিদ তাকে পরাজিত করে তারা ক্ষমতায় এসেছিলেন এবং তারাই এই পঞ্চম মোহাম্মদকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। তাকে অনেকটা এই পুতুল নবাবের মতো করে রেখেছিলেন এবং এই নব্য তুর্কিরাই মূল শাসন কার্য পরিচালনা করতেন। এই নব্য তুর্কিদের মধ্যে ছিল এনভার পাশা, জামাল পাশা এবং তালাত পাশা। এরা ছিল প্রচুর প্রভাবশালী, তবে এদের মধ্যে এনভার পাশাই ছিল সবচেয়ে বেশি প্রভাবশালী। যদিও এই কামাল পাশা বা তালাত পাশা তারা এই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে অংশগ্রহণ করার সম্পূর্ণ পক্ষপাতী ছিলেন না, কিন্তু যেহেতু এনভার পাশায় সবচেয়ে বেশি প্রভাবশালী ছিলেন এবং তার উপরেই জার্মানির প্রভাব ছিল অনেক বেশি, এই কারণেই এই প্রথম বিশ্বযুদ্ধে এই তুরস্ক জার্মানির পক্ষ অবলম্বন করে। তো ইতিমধ্যেই এনভার পাশার সাথে বা তুরস্কের সাথে জার্মানির একটি চুক্তি সম্পাদিত হয় 1914 সালের 2 আগস্ট। এই 2 আগস্ট তারা এখানে একটি সমঝোতা চুক্তি আর একটি হলো সামরিক বিষয়ক চুক্তি সম্পাদন করে। এই দুটি চুক্তি তারা যে সম্পাদন করেছে, এর পরবর্তীতে কোনো বিশ্বযুদ্ধে একে অপরকে সহযোগিতা করবে এরকম শর্ত দিয়ে সেই চুক্তিটি তারা পুরোপুরি গোপন রেখে তুরস্ক নিরপেক্ষতার ভূমিকায় অভিনয় করতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর। কিন্তু পরবর্তীতে যখন ব্রিটেন জার্মানির দার্দানেলিস প্রণালী ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করতে যায়, তখনই তুরস্ক এই ব্রিটেনকে বাধা প্রদান করে। এই বাধা প্রদান করার পরই তারা মিত্রপক্ষ
কিছুটা পিছু হটতে বাধ্য হয় এবং ক্ষতিগ্রস্তও হয়। অন্যদিকে আবার এছাড়াও ফ্রান্স বা ইতালি এদেরকেও নানাভাবে জার্মানি তাদের জলপথ, নদীপথ বা বিমানপথ এগুলো ব্যবহার করতে বাধা দিতে থাকে। ফলে এই মিত্রপক্ষ বুঝতে পারে যে আসলে তুরস্ক জার্মানির পক্ষাবলম্বন করেছে। সর্বশেষ যখন রাশিয়ার যুদ্ধজাহাজে আক্রমণ করে তুরস্ক, তখনই মিত্রপক্ষ এটা কনফার্ম হয় যে আসলে তুরস্ক জার্মানির হয়ে কাজ করছে, এবং এই কারণেই রাশিয়া 1914 সালের 4 নভেম্বর তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো এই 1914 সালের 4 নভেম্বর তুরস্ককে আক্রমণ করে রাশিয়া। এই তুরস্ককে আক্রমণের মধ্য দিয়েই তুরস্ক জার্মানির পক্ষে অবলম্বন করে, এবং রাশিয়া যখনই আক্রমণ করে তখন ফ্রান্স, ব্রিটেন এবং ইটালিও তাদেরকে সমর্থন করে, রাশিয়াকে সমর্থন করে। ফলে তুরস্ক এই জার্মানির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। তো প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার পর এই তুরস্ক 6টি রণাঙ্গনে যুদ্ধ করেছিল। যদিও এই আসলে প্রথম বিশ্বযুদ্ধটা সংঘটিত হয়েছিল ইউরোপে, মধ্যপ্রাচ্য আসলে খুব একদম সরাসরি যুদ্ধে লিপ্ত এরকম ছিল না, এবং মধ্যপ্রাচ্য সম্পূর্ণরূপে মানে যুদ্ধে শুরু করেছিল বা এরকম না, কিন্তু মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেটা হলো এই যুদ্ধে ভারতবর্ষকে ব্যবহার করতে হলে, অংশগ্রহণ করাতে হলে, বা মধ্যপ্রাচ্যের যে ভূখণ্ড সেটা আসলে এই প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জন্য প্রয়োজনীয় ছিল, যে কারণে এই তুরস্ককে তাদের আক্রমণ করতে হয়েছিল। তো তুরস্ক 6টি রণাঙ্গনে যুদ্ধ করে। 6টি রণাঙ্গনে যুদ্ধ করে তাদের আসলে যুদ্ধে খুব বেশি কোনো স্থান দখল করা বা খুব বেশি, শুধুমাত্র তারা ককেশীয় অঞ্চল, সুয়েজ খাল আক্রমণ করেছিল এবং ককেশীয় অঞ্চলটা তারা দখল করতে সক্ষম হয়েছিল। এছাড়া বেশিরভাগ সময়ই তারা, যেহেতু তুরস্কের অটোমান সাম্রাজ্য এক বিশাল সাম্রাজ্যের অধীনে ছিল, পুরো মধ্যপ্রাচ্যই প্রায় এই তুরস্কের অধীনস্থ সাম্রাজ্য ছিল, তো সেটা রক্ষা করার কাজেই আসলে তুরস্ক বেশি সময় ব্যয় করেছিল। এছাড়া তাদের এই যুদ্ধে খুব বেশি অ্যাচিভমেন্ট কিছু নেই, এবং মিত্রপক্ষকে বিভিন্নভাবে বাধা প্রদান করাই তাদের প্রধান কাজ ছিল। কিন্তু যখন রাশিয়া আক্রমণ করে এবং রাশিয়ার সাথে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে, মানে মিত্রপক্ষের সব দেশই যখন তুরস্কের উপর আক্রমণ করে, তখন ইটালি, ফ্রান্স, রাশিয়া এই পুরো তুরস্কের বিভিন্ন অঞ্চল দখল করে নিতে থাকে। তখন বাধ্য হয় এই তুরস্ক তাদের সাথে সন্ধি চুক্তিতে, অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তিতে আবদ্ধ হতে, এবং 1918 সালের 30 অক্টোবর তুর্কি সরকার ব্রিটিশদের সাথে গ্রিসের লেমন্স দ্বীপে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে। এই স্বাক্ষরের মধ্য দিয়েই তারা এই তুরস্ক মিত্রপক্ষের সহযোগিতার নীতি অবলম্বন করে, এবং এভাবেই তুরস্ক জার্মানির পক্ষ অবলম্বন করলেও পরবর্তীতে এই যুদ্ধের মানে মিত্রপক্ষের সাথে সন্ধি চুক্তিতে তারা আবদ্ধ হয়। কিন্তু এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর প্যারিস শান্তি সম্মেলনে, যদিও 1918 সালে যে যুদ্ধবিরতি চুক্তি হয় সেখানে আত্মসমর্পণ করেছিল তুরস্ক, তবুও মিত্রপক্ষ, যদিও জার্মানি ছিল এই প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় প্রতিপক্ষ এবং যুদ্ধ অপরাধী, তবুও যেহেতু তুরস্ক জার্মানিকে সহযোগিতা করেছিল, তাই তুরস্ককেও সমুচিত শিক্ষা দিতে চেয়েছিল প্যারিস শান্তি সম্মেলনে মিত্রপক্ষ। পরবর্তীতে যেন আর তারা কোনো রকম মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এবং তুরস্কের ভূখণ্ডগুলি যাতে পক্ষের বিভিন্ন দেশগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে, সেই জন্যই এই সেভার চুক্তির তারা স্বাক্ষর করেছিল। যদিও এই সেভার চুক্তি
একেবারেই মিত্রপক্ষের সিদ্ধান্তেই হয়েছিল এবং তুরস্ককে কোনো ধরনের কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তারা এই চুক্তিটা নিজেদের ইচ্ছা মতোই তৈরি করেছিল, লিখেছিল এবং তুরস্ক স্বাক্ষর করেছিল। তো 1920 সালের 10ই অক্টোবর এই মিত্রশক্তির প্রচেষ্টায় এবং তুরস্ক যেহেতু যুদ্ধাপরাধী তো বাধ্য হয়ে এই চুক্তিটি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। যদিও পরবর্তীতে তুরস্কের রাজনৈতিক অনেক পট পরিবর্তন হওয়ার কারণে এই সেভার চুক্তি আর বাস্তবায়নের মুখ দেখেনি এবং এই সেভার চুক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী নেতারা পরবর্তীতে আন্দোলন শুরু করলে এই সেভার চুক্তি বাস্তবায়ন হয় নাই। এখন আমরা সেভার চুক্তির ধারাগুলো আলোচনা করব। এই প্যারিসের সেভার্স কমিউনে অর্থাৎ ক্ষুদ্র প্রশাসনিক ইউনিট, এই সেভার্সকে একটি ক্ষুদ্র প্রশাসনিক ইউনিট বলা হয়ে থাকে, ওখানকার ভাষায় বলা হয় কমিউন। তো এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এবং এই চুক্তিতে একটি প্রস্তাবনা এবং 433টি ধারা ছিল। বিষয়বস্তু অনুযায়ী চুক্তির ধারাগুলি 13টি খণ্ডে বিভক্ত হয়েছিল এবং এইসব খণ্ডে বিবৃত চুক্তির যে প্রধান প্রধান ধারাগুলি, যে খণ্ডে বিভক্ত করে যে ধারাগুলি বিশ্লেষণ করা হয়েছিল সেই খণ্ডগুলি আমরা এখন আলোচনা করব। লিগ কনভেন্ট অর্থাৎ প্রথম খণ্ডেই লিগ কনভেন্টের কথা বলা হয়েছে এবং অন্যান্য খণ্ডে মূল যে ধারা চুক্তির যে মূল পয়েন্টগুলো সেগুলো অন্যান্য খণ্ডে এসেছে, কিন্তু প্রথম খণ্ডে ছিল লিগ কভেনান্ট। তো এটাতে এই প্রথম খণ্ডে 1 থেকে 26 নং ধারার মধ্যে এই লিগ কভেনান্ট সন্নিবেশিত ছিল। বাকি খণ্ডগুলিতে চুক্তির মূল বিষয়সমূহ অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় যেটা অর্থাৎ সীমানা সংক্রান্ত ধারাসমূহ ছিল দ্বিতীয় খণ্ডে। চুক্তির দ্বিতীয় খণ্ডের 27 থেকে 35 নং ধারায় এই হলো সীমানা নির্ধারণ সংক্রান্ত যে ধারাগুলো ছিল, এই 27 থেকে 35 নং ধারায় ইউরোপে গ্রিস, কৃষ্ণসাগর ও মর্মারা সাগর অঞ্চলে এবং এশীয় ভূখণ্ডে সিরিয়া ও মেসোপটেমিয়ার সঙ্গে তুরস্কের সীমা নির্ধারিত হয়। চুক্তির সঙ্গে গ্রথিত একটি মানচিত্রে উপরোক্ত সীমানা চিহ্নিত করা হয়, অর্থাৎ চুক্তির সঙ্গে একটি মানচিত্র সন্নিবেশিত করা হয়েছিল। এই যে সীমানাটা নির্ধারণ করা হলো সেই সীমানার উপরে একটি মানচিত্র করা হয় এবং চুক্তির সাথে সেটা সংযোজন করা হয়। 27 নং ধারায় যেটা বলা হয়েছে সেটা হলো একটি সীমানা কমিশন গঠন করা হবে এবং এই কমিশন মানচিত্রের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে সীমানা চিহ্নিত করবে এবং সেই অনুযায়ী কাজ করবে আর কি। এরপরে আসছে রাজনৈতিক ধারাসমূহ। এটাই ছিল আসলে মূল একেবারে যে শোষণ, যেটা চুক্তির মাধ্যমে যে তুরস্ককে যে শোষণটা করেছিল মিত্রবাহিনী, সেই শোষণের ধারাগুলো ছিল এই রাজনৈতিক ধারাসমূহতে। এই চুক্তির তৃতীয় খণ্ডে এই রাজনৈতিক ধারাসমূহ সন্নিবেশিত ছিল। 36 থেকে 139 নং ধারায় 13টি সেকশনে বিভক্ত করে এই রাজনৈতিক ধারাসমূহ বিশ্লেষণ করা হয়েছিল। এই খণ্ডে তুর্কি সাম্রাজ্যের ভূখণ্ডসমূহের রাজনৈতিক রূপরেখা প্রণীত হয়েছিল, অর্থাৎ তুর্কি সাম্রাজ্যের যে বিশাল সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যকে বিভিন্ন ভূখণ্ডের সাথে যে কিভাবে কোন দেশ কোন অঞ্চল শাসন করবে বা কিভাবে এটা পরবর্তীতে পরিচালিত হবে তার একটা পুঙ্খানুপুঙ্খ রূপরেখা এখানে নির্ধারণ করা হয়েছিল। তো প্রথম সেকশনে দেখা যাচ্ছে কনস্টান্টিনোপল, অর্থাৎ কনস্টান্টিনোপলের উপর তুরস্কের অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে, কিন্তু তুরস্কের রাজধানী হিসাবে এখানে তুর্কি সরকারের কার্যক্রম পরিচালনা ও সুলতানের বসবাসের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। অর্থাৎ কনস্টান্টিনোপল যেহেতু এটা রাজধানী থাকবে তুরস্কের, এখানে কোনো বহিঃশত্রু বা বাইরের কোনো দেশ এখানে কোনো প্রভাব বিস্তার করবে না, এটা তুরস্কেরই অধীনে থাকবে।
এখানে সুলতানের বাসভবন থাকবে, রাষ্ট্র পরিচালিত হবে এখান থেকেই। তবে তুর্কি সরকার চুক্তির কোনো ধারা মেনে চলতে বা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে উপরোক্ত ধারা সংশোধন করার অধিকার মিত্রশক্তির থাকবে। অর্থাৎ যেসব এই চুক্তিতে যে ধারাগুলো থাকছে সে ধারাগুলোর কোনো একটা যদি তুর্কি সরকার মানতে না চায় তাহলে সেটা পরিবর্তন করার অধিকার মিত্রশক্তির থাকবে। অর্থাৎ একটা নিয়ন্ত্রণ এটার উপরে রয়ে যাচ্ছে। সেকশন 2-এ রয়েছে প্রণালী সমূহ। অর্থাৎ আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে যেটা নিয়ে সবচেয়ে প্রথম দ্বন্দ্ব শুরু হয় সেটা হলো দারদানেলিস প্রণালী। তো এই তুরস্কের অভ্যন্তরে ছিল দারদানেলিস ও বসফরাস প্রণালী, এবং মর্মরা সাগরের মধ্য দিয়ে সকল দেশের বাণিজ্যিক ও যুদ্ধজাহাজ এবং আকাশপথে সকল দেশের বাণিজ্যিক ও যুদ্ধ বিমান শান্তি ও যুদ্ধ উভয় সময়ই বিনা বাধায় চলাচল করতে পারবে। অর্থাৎ এই সেকশনের রাজনৈতিক এই সেকশনটার যেটা বক্তব্য সেটা হলো তুরস্কের যে দারদানালিস ও বসফরাস প্রণালী রয়েছে এবং মর্মারা সাগর, এই অঞ্চলটি যেহেতু এই দক্ষিণ এশিয়ায় বা বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য ইউরোপিয়ানদের প্রয়োজন হয়, তাই এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক ও উভয় ক্ষেত্রেই বিনা বাধায় চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা বলা হয়। লিগ অব নেশনসের কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া এর কোনো ব্যত্যয় ঘটবে না। অর্থাৎ এই তুরস্কের কোনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার থাকবে না। এই দারদানেলিস প্রণালীর উপরে তুরস্কের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা নিয়ন্ত্রণ থাকবে লিগ অব নেশনসের উপরে, এবং আন্তর্জাতিক সকল রাষ্ট্রই এটাকে বাণিজ্যিক বা যুদ্ধ বিমান বা শান্তি যে কোনো সময়ই, যুদ্ধকালীনই হোক বা যুদ্ধ না থাকুক, নর্মাল সময়ে ব্যবসা বাণিজ্যের জন্য হলেও এটা তুরস্ক অবমুক্ত করে দেবে। অর্থাৎ এটার নিয়ন্ত্রণ থাকবে লিগ অব নেশনসের উপরে, এটা তুরস্কের নিয়ন্ত্রণে থাকবে না। চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি প্রণালী কমিশন গঠনের কথা বলা হয়েছে এই চুক্তিতে। ব্রিটেন, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, জাপান, গ্রিস, রোমানিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিশন গঠিত হবে। লিগ অব নেশনসের সদস্যপদ লাভের পর রাশিয়া, বুলগেরিয়া ও তুরস্ক এই কমিশনের সদস্যপদ লাভ করবে। কমিশনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান ও রাশিয়ার 2টি ভোটাধিকার থাকবে। অর্থাৎ এই যে লিগ অব নেশনসের নিয়ন্ত্রণ থাকবে এবং সেটা একটা কমিশনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, এবং সেই কমিশনে কারা অংশগ্রহণ করতে হবে পারবে, সে কারা সদস্য থাকবে সে বিষয়ে এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেকশন 3-তে রয়েছে কুর্দিস্তান, অর্থাৎ তুরস্কের যে অঞ্চল কুর্দিস্তান, সেটা কথা বলা হয়েছে সেকশন 3-তে। চুক্তিটি কার্যকর হওয়ার 6 মাসের মধ্যে ব্রিটেন, ফ্রান্স ও ইতালির সরকার কর্তৃক মনোনীত 3 সদস্য বিশিষ্ট একটি কমিশন ইউফ্রেটিসের পূর্বে প্রতিষ্ঠিতব্য আর্মেনিয়া প্রজাতন্ত্রের দক্ষিণে এবং সিরিয়া ও মেসোপটেমিয়ার উত্তরে অবস্থিত কুর্দি অধ্যুষিত অঞ্চলসমূহের স্বায়ত্তশাসন সংক্রান্ত একটি খসড়া পরিকল্পনা প্রণয়ন করবে। পরিকল্পনাটিতে এই অঞ্চলে বসবাসরত আসিরীয়, ক্যালডীয় এবং অন্যান্য ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তার নিশ্চয়তা থাকবে। অর্থাৎ এই কুর্দিস্তান অঞ্চলটি স্বায়ত্তশাসিত থাকবে এবং এখানে যেন সংখ্যালঘুরা নিরাপদভাবে বসবাস করতে পারে সে ব্যাপারেও সঠিক একটি সেটার নিশ্চয়তা দিতে হবে। কমিশনের সুপারিশ তার জন্যই একটি কমিশন গঠন করা হয় এবং কমিশনের সুপারিশ অনুযায়ী তুর্কি সরকার কুর্দিদের স্বায়ত্তশাসন প্রদান করতে বাধ্য থাকবে। অর্থাৎ কুর্দিস্তান হয়ে তুর্কিদের দখলে থাকবে না, এটা স্বায়ত্তশাসিত একটি প্রদেশ হিসাবে থাকবে। সেভার্সের চুক্তি কার্যকর হওয়ার 1 বছরের মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠ কুর্দি জনগণ লিগ অব নেশনসের নিকট স্বাধীনতার জন্য আবেদন করে এবং লীগ যদি মনে করে তারা স্বাধীনতা লাভের যোগ্যতা অর্জন করেছে, তাহলে লীগের সিদ্ধান্ত তুর্কি সরকার মেনে নেবে। অর্থাৎ এখন স্বায়ত্তশাসন দিলেও পরবর্তীতে যদি এই কুর্দিস্তান স্বাধীনতা চায় এবং লিগ অব নেশনস সেটা বিবেচনা করে যদি দেওয়ার যোগ্য মনে করে, তাহলে তুর্কি সরকার এটা বাধা প্রদান করতে পারবে না। অর্থাৎ
কুর্দিস্তানকে আপাতত স্বায়ত্তশাসন দেওয়া হলেও, এই চুক্তির মাধ্যমে আপাতত স্বায়ত্তশাসন দেওয়া হলেও তারা চাইলে লিগ অফ নেশনসের অনুমতি পেলে তারা স্বাধীনতাও পেতে পারে। সেক্ষেত্রে তুরস্কের কোনো বলার কিছু থাকবে না। সেকশন 4-এ বলা হচ্ছে স্মার্না শহরের সংলগ্ন অঞ্চলসমূহেতে তুরস্ক থেকে বিচ্ছিন্ন করে গ্রিক শাসন প্রতিষ্ঠার কথা বলা হয়। স্মার্নার উপরে গ্রিক শাসন প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আমরা দেখছি যে আসলে তুরস্কের বিভিন্ন অঞ্চল এই মিত্রশক্তি এবং মানে যারা প্রভাবশালী শক্তিরা নিজেদের মধ্যে যার যেটা পছন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আসলে চুক্তিটি মূলত স্বাক্ষরিত হয়েছিল। সেভার্সের চুক্তি কার্যকর হওয়ার 5 বছর অতিক্রান্ত হওয়ার পর যদি স্মার্নার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য গ্রিসের সঙ্গে একত্রিত হওয়ার জন্য লিগ অফ নেশনসের নিকট আবেদন করে, অর্থাৎ আপাতত এই স্মার্নার ক্ষেত্রেও একই সেকশন 4-এ বলা হচ্ছে তারা আপাতত স্বায়ত্তশাসিত থাকবে। পরে যদি তারা, এখন গ্রিকের নিয়ন্ত্রণে থাকবে, তুরস্কের নিয়ন্ত্রণে না, কিন্তু গ্রিক যদি পরবর্তীতে এখন মানে এরকম যে স্বায়ত্তশাসিত থাকবে কিন্তু গ্রিক প্রভাবে, আর তুরস্ক তাদেরকে স্বায়ত্তশাসিত শাসন করবে। কিন্তু পরবর্তীতে যদি এই স্মার্না গ্রিকের অধীনস্থ হতে চায় তাহলে সেটা তুরস্ক কোনো বাধা প্রদান করতে পারবে না। যদি জনমত গ্রিসের সঙ্গে সংযুক্তির পক্ষে যায় তাহলে জার্মানির উপর তুরস্কের বদলে গ্রিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ স্মার্না তুরস্কের সার্বভৌমত্বের অধীনস্থ থাকলেও পরবর্তীতে যদি স্মার্নার জনগণ চায় গ্রিকের অধীনস্থ হতে তাহলে সেটা গ্রিকের অধীনস্থ হয়ে যাবে, তুরস্ক এক্ষেত্রে বাধা প্রদান করতে পারবে না। সেকশন 6-এ আর্মেনিয়ার কথা বলা হচ্ছে। তুরস্ক আর্মেনিয়ার স্বাধীনতা স্বীকার করে নিবে। এরজুরাম, ট্রেবিজন্দ, ভ্যান ও বিতলিস ভিলায়েতগুলোর প্রেসিডেন্ট উইলসন কর্তৃক নির্ধারিত সীমানা তুরস্ক ও আর্মেনিয়া মেনে নেবে। অর্থাৎ এই তুরস্ক আর্মেনিয়ার স্বাধীনতা স্বীকার করে নেবে, অর্থাৎ আর্মেনিয়াকে তুরস্ক স্বাধীনতা দিয়ে দিতে হবে। সেকশন 7-এও বলা হচ্ছে সিরিয়া, মেসোপটেমিয়া, ফিলিস্তিন এই অঞ্চলগুলো তারা সিরিয়া, ফিলিস্তিনের উপর তুরস্কের কর্তৃত্ব লোপ পাবে। আগেই বলেছি তুরস্কের অটোমান সাম্রাজ্য এই পুরো মধ্যপ্রাচ্যটাই তাদের অধীনস্থ ছিল, তো কাজেই এই বিশাল অঞ্চল ভাগাভাগির জন্য একটা বিশাল চুক্তি, এই চুক্তির বেশিরভাগই আসলে এই অটোমান সাম্রাজ্যের এই প্রদেশগুলো, পরবর্তীতে যে দেশগুলি এখন আলাদা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত সেই অঞ্চলগুলোই ভাগাভাগির প্রক্রিয়া চলছিল। তো এখানে দেখা যাচ্ছে যে সিরিয়া তুরস্কের কর্তৃত্ব লোপ পাবে এবং এই অঞ্চলে ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ওই অঞ্চলগুলোতে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হবে। চুক্তি কার্যকর হওয়ার 15 দিনের মধ্যে গঠিত একটি কমিশন সিরিয়া ও মেসোপটেমিয়ার সঙ্গে তুরস্কের সীমানা নির্ধারণ করবে। চুক্তির ফিলিস্তিন বিষয়ক অংশে বেলফোর ঘোষণাটি সন্নিবেশিত হয় এবং ম্যান্ডেটরি শক্তির উপর তা বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়। আমরা আগে অন্যান্য চ্যাপ্টার পড়তে গিয়ে ইরাক, ইরান এগুলো পড়তে গিয়ে আমরা দেখেছি যে এই মেসোপটেমিয়া হলো ইরাকের পূর্ব নাম। তো আমরা দেখেছি যে এই অঞ্চলগুলো প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এই ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি এই সেভার্স চুক্তিতেও সে বিষয়টা সন্নিবেশিত ছিল। সেকশন 8-এ হিজাজ অঞ্চল তুরস্কের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে নেবে এবং তুরস্ক হিজাজের স্বাধীনতাও স্বীকার করে নেবে। পবিত্র ভূমি মক্কা ও মদিনা বিশ্বের সকল দেশের মুসলমানদের জন্য হজ যাত্রার জন্য উন্মুক্ত করে দিবে। সেকশন 9-এ মিশর, সুদান, সাইপ্রাস তুরস্ক মিশরের উপর তার সকল অধিকার পরিত্যাগ করবে এবং মিশরকে ব্রিটিশ আশ্রিত রাজ্য হিসাবে স্বীকার করে নেবে, অর্থাৎ ব্রিটিশ ম্যান্ডেটরি শাসন মিশরের উপর প্রতিষ্ঠিত হবে। মিশরে বসবাসরত তুরস্কের নাগরিকরা মিশরীয় জাতীয়তা অর্জন করবে।
তবে চুক্তি কার্যকর হওয়ার 1 বছর পর্যন্ত তাদেরকে তুরস্কে ফিরে আসার সুযোগ থাকবে। অর্থাৎ মিশরের উপরে এটা অনেকটাই নির্ভর করছে। মিশর যদি চায় যে তারা 1 বছরের মধ্যে তারা যদি চায় যে তারা আবার তুরস্কের অধীনস্থ হতে চায় বা তুরস্কে ফিরে আসতে চায়, সেটা তাদের সুযোগ থাকবে। যদি 1889 সালে ব্রিটিশ সরকার ও মিশরীয় সরকারের মধ্যে প্রতিষ্ঠিত সমঝোতা অনুযায়ী সুদানের শাসন ব্যবস্থা সাইপ্রাসের উপর প্রতিষ্ঠিত ব্রিটিশ নিয়ন্ত্রণকে তুরস্ক 1914 সালের 5 নভেম্বর সাইপ্রাসের উপর প্রতিষ্ঠিত ব্রিটিশ নিয়ন্ত্রণকে স্বীকার করে নেবে এবং দ্বীপটিতে তার সকল অধিকার পরিত্যাগ করবে। অর্থাৎ সাইপ্রাস দ্বীপে তুরস্কের কোনো অধিকার থাকবে না, এটা ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যাবে। সাইপ্রাসে জন্মগ্রহণকারী অথবা বসবাসরত সকল তুর্কি ব্রিটিশ জাতীয়তা অর্জন করবে। অর্থাৎ সাইপ্রাস পুরাই ব্রিটেনের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এই অঞ্চলের সকল নাগরিক ব্রিটিশের নাগরিকত্ব অর্জন করতে হবে। এখানে তুরস্কের কোনো কিছু বলার কোনো সুযোগ থাকবে না। সেকশন 10-এ তিউনিস ও মরক্কো, এই তিউনিস মরক্কো একই রকমভাবে তাদের ফরাসি আশ্রিত রাজ্য হিসেবে ম্যান্ডেটরি শাসন আশ্রিত স্বীকার করে নেবে এবং তুরস্ক প্রবেশের ক্ষেত্রে তিউনিস ও মরক্কোর পণ্য ফরাসি পণ্যের মর্যাদা পাবে। অর্থাৎ এই তিউনিস ও মরক্কোতে ফরাসি ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হবে। সেকশন 12-তে জাতীয়তা, এখানে বলা হচ্ছে সেভার্সের চুক্তির মাধ্যমে তুরস্ক থেকে বিচ্ছিন্ন অঞ্চলসমূহের মানুষ তুরস্কের নাগরিকত্বের বদলে স্ব অঞ্চলের নাগরিকত্ব অর্জন করবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই তুরস্ক থেকে এই রাষ্ট্রগুলো, অ্যাকচুয়ালি আমরা এটাও জানিও যে প্রথম বিশ্বযুদ্ধের পর আসলে যদিও ব্রিটিশ বা ফ্রান্স ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, তবুও এই যে আরাবিয়ান রাষ্ট্রগুলো এগুলো বেশিরভাগই আসলে নিজ নিজ জাতীয়তার বোধে উদ্বুদ্ধ হয়ে যায় এবং পরবর্তীতে ব্রিটিশ এবং ফ্রান্সের ম্যান্ডেটরি শাসনকে তারা বিতাড়িত করে তারা স্বাধীনতা অর্জন করে। তো ওই সেভার্স চুক্তির মাধ্যমে তাদের সেই জাতীয়তাগুলো তারা ফেরত পেয়েছিল তুরস্কের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে। অর্থাৎ তারাও চেয়েছিল ওই সব রাষ্ট্রগুলো, তারা কিন্তু তুরস্কের অধীনস্থ হয়ে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে অংশগ্রহণ করেনি। তারা তুরস্ক থেকে স্বাধীনতা চায় বলেই এই মিত্রপক্ষে অংশগ্রহণ করেছিল নানা রকম চুক্তির মধ্য দিয়ে, বিভিন্ন দেশ বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে। কাজেই তাদেরও দাবি ছিল আলাদা ভূখণ্ড, আলাদা রাষ্ট্র, আলাদা জাতীয়তাবাদ। তো সেই কারণেই এই সব রাষ্ট্রগুলোকে তুরস্ক থেকে পুরো বিচ্ছিন্ন করে দিয়ে তাদের তুরস্কের জাতীয়তা তাদের মধ্যে আর থাকবে না। তারা নিজ নিজ জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হবে এবং জাতীয়তা ধারণ করবে। তবে চুক্তিটি কার্যকর হওয়ার 1 বছরের মধ্যে তুরস্কে ফিরে এলে তারা তুরস্কের জাতীয়তা লাভ করতে পারবে। অর্থাৎ কোনো দেশ যদি চায় এই চুক্তিটি সম্পাদনের 1 বছরের মধ্যে তারা যদি চায়, তারা নিজেদের জাতীয়তায় ফিরে যেতে চায় না, তারা তুরস্কের জাতীয়তায় ভালো ছিল, তারা আবার ফিরে আসতে চায়, তাহলে সেটা তারা পারবে। তবে তুরস্ক তাদেরকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। এটা তুরস্ক থেকে তারা যদি চায় তাহলে তারা সেটা বের হয়ে যেতে পারবে। সেকশন 13-তে দেখা যাচ্ছে সাধারণ কিছু ধারা, মিত্রশক্তি অক্ষশক্তিভুক্ত দেশসমূহের মধ্যে সম্পাদিত সকল চুক্তিকে তুরস্ক স্বীকৃতি দিবে। তুরস্ক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও আশ্রিত রাষ্ট্রসমূহের মুসলমানদের উপর তার অধিকার ও এখতিয়ার পরিত্যাগ করবে। তুরস্ক থেকে বিযুক্ত অঞ্চলসমূহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রকার ক্ষমতা প্রয়োগের চেষ্টা করবে না। অর্থাৎ মানে তুরস্ক এই যে মিত্রশক্তি অক্ষশক্তি দেশসমূহের মধ্যে যে সকল চুক্তি সম্পাদিত হয়েছে সেটা মেনে নেবে এবং তার অন্তর্ভুক্ত এইসব রাষ্ট্রগুলো তারা স্বাধীনতা, তারা নিজেদের জাতীয়তা বোধে ফিরে যেতে চাইলে তার কোনো বাধা প্রদান করবে না এবং বিযুক্ত অঞ্চলসমূহে কোনো প্রকার ক্ষমতা প্রয়োগের চেষ্টাও তারা করবে না। তুরস্কের সম্পূর্ণ ক্ষমতা খর্ব করে দেওয়া হয় এই সকল রাষ্ট্রগুলোর উপরে। শুধুমাত্র এই কনস্টান্টিনোপলের উপরে এবং তার ইয়েগুলোর উপরে তুরস্কর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত থাকবে। এরপর আসছে 4 নাম্বার ধারা, সংখ্যালঘুদের নিরাপত্তা। অর্থাৎ বলা হচ্ছে
চুক্তির চতুর্থ খণ্ড অর্থাৎ 140 থেকে 151 নং ধারায় দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে তুরস্কে জাতি ধর্ম, এখানে তুরস্ক জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে তুরস্কে বসবাস করে সকল নাগরিকেরকেই আসলে নিরাপত্তা প্রদান করতে হবে। এছাড়া 5 নম্বর যে ধারা, সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর কথা বলা হচ্ছে। এখানে চুক্তির 5ম খণ্ডে 151 থেকে 207 নং ধারায় এই সেনা, নৌ ও বিমান বাহিনী সম্পর্কে যে মানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই চুক্তিতে। এখানে বলা হচ্ছে 5টি সেকশনে, এই চুক্তিটাও আবার ধারাটাও এই যে 151 থেকে 207 নং ধারা 5ম খণ্ড, এটাও 5টি সেকশনে বিভক্ত ছিল। এখানে বলা হয়েছে সুলতানের দেহরক্ষী, আইন শৃঙ্খলা রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তুরস্কের সেনাবাহিনী গঠিত হবে। সুলতানের 700 দেহরক্ষী ব্যতীত তুর্কি সেনাবাহিনীর সদস্য সংখ্যা 50,000-এর অধিক হবে না। অর্থাৎ তুর্কি সেনাবাহিনীর উপরে একটা নিয়ন্ত্রণ মিত্রবাহিনী প্রতিষ্ঠিত করে। অর্থাৎ তুর্কি সৈন্যবাহিনী 50,000-এর উপরে কোনো সৈন্য তারা করতে পারবে না। তো 50,000-এর মধ্যে তাদের সৈন্য সংখ্যা রাখতে হবে। চুক্তি কার্যকর হওয়ার 6 মাসের মধ্যে তুরস্ক তা বাস্তবায়ন করবে। তুরস্ক তার যুদ্ধ জাহাজগুলি মিত্রশক্তির কাছে হস্তান্তর করবে এবং নতুন করে কোনো যুদ্ধ জাহাজ তৈরি করতে পারবে না। অর্থাৎ সমুদ্রে মৎস্য শিকার ও উপকূলীয় অঞ্চলে টহলের জন্য 7টি 1 মাস্তুল বিশিষ্ট ছোট পালতোলা জাহাজ ও 6টি টর্পেডো বোটের সমন্বয়ে তুরস্কের নৌবাহিনী গঠিত হবে। অর্থাৎ বিমান বাহিনী, সেনাবাহিনী এবং তুরস্কের কোনো নিজস্ব বিমান বাহিনী থাকবে না। অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব কিছুর উপরেই এই মিত্রবাহিনী তুরস্কের মানে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মানে তুরস্কের উপরে মিত্রবাহিনীর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মিত্রবাহিনী এসব কোনো ক্ষেত্রে, তুরস্ক কোনো ক্ষেত্রেই স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো সৈন্য সংখ্যা বাড়ানো বা বিমান বাহিনীতে বাড়তি কোনো যুদ্ধজাহাজ ক্রয় করা, এগুলা তারা করতে পারবে না। যুদ্ধবন্দী ও সমাধি। যুদ্ধবন্দী ও মানে 6 নম্বর ধারায় দেখা যাচ্ছে যে এখানে চুক্তির 6ষ্ঠ খণ্ডে 208 থেকে 225 নং ধারায় বলা হচ্ছে চুক্তিটি কার্যকর হওয়ার পর মিত্রশক্তি তুর্কি যুদ্ধবন্দীদের ফেরত দিবে। অর্থাৎ মিত্রশক্তি তুর্কিদের যে যুদ্ধবন্দীদেরকে বন্দী করে রেখেছে তাদেরকে ফেরত দিয়ে দিবে এবং তবে তুর্কি সরকারকে যুদ্ধবন্দীদের দেশে প্রত্যাবর্তনের খরচ বহন করতে হবে। যুদ্ধের সময় তুর্কি ভূখণ্ডে মিত্রশক্তির নিহত সৈনিকদের সমাধিস্থলগুলির মালিকানা তুরস্ক মিত্রশক্তির সংশ্লিষ্ট দেশগুলির নিকট হস্তান্তর করতে হবে। অর্থাৎ যুদ্ধের সময় যে তুর্কি ভূখণ্ডে যেসব মিত্রশক্তি সৈনিক নিহত হয়েছিল তাদের সমাধিস্থলগুলির মালিকানা তুরস্ক মিত্রশক্তির সংশ্লিষ্ট দেশগুলির নিকট হস্তান্তর করবে। অর্থাৎ যারা মারা গেছিল তাদের যে সমাধি দেওয়া হয়েছে সেই সমাধিগুলো যে দেশের নাগরিক ছিল, এই মিত্রপক্ষের যেসব দেশের নাগরিক এখানে মারা গেছে সেই সমাধিগুলো সেই সব দেশের নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ সমাধি তুরস্কেই থাকবে, কিন্তু ওই সমাধিটি ওই দেশের যে দেশের নাগরিক সেই দেশের নিয়ন্ত্রণে থাকবে। যুদ্ধাপরাধের বিচার। 7ম খণ্ডে দেখা যাচ্ছে যে 226 থেকে 230 নং ধারায় যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত শর্তসমূহ সন্নিবেশিত হয়েছে। এখানে বলা হচ্ছে তুর্কি সেনাবাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে তুর্কি সরকার তাদেরকে মিত্রশক্তির সামরিক আদালতের নিকট অর্পণ করতে বাধ্য থাকবে। যুদ্ধাপরাধীদের বিচারের স্বার্থে তুর্কি সরকার মিত্রশক্তিকে সকল প্রকার দলিল, দস্তাবেজ ও তথ্য দিয়ে সহযোগিতা করবে। অর্থাৎ তুর্কি সেনাবাহিনীর যেসব সদস্য বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে তুর্কি সরকার তাদেরকে মিত্রশক্তির কাছে হস্তান্তর করবে। অর্থাৎ তুরস্কের যেসব জনগণ যুদ্ধাপরাধী তারা এই মিত্রশক্তির হাতে সমর্পিত হবে এবং তারাই এই যুদ্ধের বিচার করবে, যুদ্ধাপরাধীদের বিচার করবে এবং তুরস্ক তাদেরকে সকল প্রকার দলিল দস্তাবেজ দিয়ে সাহায্য করবে। তো মানে এগুলো সম্পূর্ণই আসলে তুরস্কের উপর চাপিয়ে দেওয়া একটি শর্ত।
অর্থনৈতিক বিষয়, এখানে অর্থনীতি বিষয়ক শর্তসমূহ যে 231 অষ্টম খণ্ডের 231 থেকে 260 নাম ধারায় সংযোজিত হয়েছে। এখানে বলা হচ্ছে, ব্রিটেন, ফ্রান্স ও ইতালির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিশন তুরস্কের রাষ্ট্রীয় বাজেট, মুদ্রা, বৈদেশিক ঋণ, কর ব্যবস্থা সহ সকল অর্থনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে। কমিশনকে সহযোগিতার জন্য একজন তুর্কি কমিশনার নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ মানে ব্রিটেন, ফ্রান্স, ইতালির যে কমিশন গঠন করবে তুরস্কের রাষ্ট্রীয় বাজেট, মুদ্রা, মানে তুরস্কের অর্থনৈতিক ব্যাপারটা আসলে তাদের এই কমিশনের মানে কমিশনের সুপারিশ অনুযায়ী হবে এবং কমিশনকে সহযোগিতার জন্য একজন তুর্কি কমিশনার নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ কাজ তারাই করবে, একজন তুর্কি কমিশনার থাকবে, যে হলো ওই ব্রিটেন, ফ্রান্স, ইতালির প্রতিনিধিদেরকে সহযোগিতা করবে। ক্যাপিচুলেশন ও অন্যান্য যে বিষয়, সেটি চুক্তির 9ম খণ্ডে 261 থেকে 317 নং ধারায় 7টি সেকশনে বিভক্ত করে সংযোজিত হয়েছে। 1914 সালের 1 আগস্টের পূর্বে মিত্রশক্তির দেশসমূহ ক্যাপিচুলেশন প্রথা অনুযায়ী যেসব সুযোগ সুবিধা ভোগ করত তা পুনঃপ্রবর্তন করা হয়। এমনকি মিত্রশক্তির যেসব দেশ যুদ্ধের পূর্বে এসব সুযোগ সুবিধা ভোগ করতো না, তাদেরকেও নতুন ক্যাপিচুলেশনের অধিকার প্রদান করা হয়। তুর্কি সরকার তার ভূখণ্ডে যুদ্ধের সময় বাজেয়াপ্ত মিত্রশক্তিভুক্ত দেশসমূহের নাগরিকদের সমস্ত সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিবে। এরপরে আসছে আকাশপথ ব্যবহার। 10ম খণ্ডে মিত্রশক্তির দেশসমূহকে তুর্কি ভূখণ্ড জলভাগের উপর দিয়ে স্বাধীনভাবে বিমান চলাচল ও অবতরণের অধিকার প্রদান করা হয়। এটি রয়েছে 10ম খণ্ডের 318 থেকে 327 নং ধারায়। এই আকাশপথ ব্যবহারের বিষয়ে সংযোজন রয়েছে। 11 নং একাদশ খণ্ডে অর্থাৎ 328 থেকে 373 নং ধারায় দেখা যাচ্ছে যে রয়েছে যে জলপথ, রেলপথ ও বন্দর ব্যবহারের ক্ষেত্রে যে শর্তগুলো ছিল সেগুলো। এখানে তুরস্কের জলপথ ও রেলপথ দিয়ে বিনা শুল্কে মিত্রশক্তি যাত্রী ও মালামাল পরিবহনের অধিকার লাভ করবে। এছাড়া তুরস্কের বন্দরসমূহে মিত্রশক্তির জাহাজগুলির যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য করা হবে না। অর্থাৎ এই তুরস্কের জলপথ, রেলপথ ও বন্দর এগুলো মিত্রশক্তি বিনা শুল্কে ব্যবহারের সুযোগ পেয়ে যায়। শ্রম, দ্বাদশ খণ্ডে 374 থেকে 414 নং ধারায় শ্রম বিষয়ক ধারাগুলি ছিল ভার্সাই চুক্তির অনুরূপ। অর্থাৎ ওখানে শ্রম বিষয়, ভার্সাই চুক্তিতে জার্মানিকে শ্রম বিষয়ে যে চুক্তি শর্ত দেওয়া হয়েছিল, এখানেও ঠিক সেই শর্তগুলোই দেওয়া হয়েছিল। এখানে শ্রমিকের স্বার্থ রক্ষার্থে শ্রমিকের কর্মঘণ্টা, মজুরি ইত্যাদি বিষয় নির্ধারণে একটি আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠনের কথা বলা হয়েছে। অর্থাৎ ওই ভার্সাই সন্ধিতে যে শ্রম সংস্থা গঠনের কথা বলা হয়েছিল সেটাই এখানেও এদেরকেও এই সেভার চুক্তির মাধ্যমে চুক্তির শর্তে সংযোজন করা হয়েছে। 13 নং অনুচ্ছেদে অর্থাৎ 13শ খণ্ডে 374 থেকে 433 নং ধারায় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে অস্ত্র, মাদক দ্রব্য চোরাচালান রোধে মিত্রশক্তি যেসব চুক্তি স্বাক্ষর করেছে এবং ভবিষ্যতে স্বাক্ষর করবে, তুরস্ক তা মেনে নিতে বাধ্য থাকবে। 415 নং ধারা যুদ্ধের সময় তুর্কি নৌবাহিনীর আক্রমণের ফলে নিমজ্জিত মিত্রশক্তির কার্গো ও জাহাজগুলি উদ্ধারে তুরস্ক সহযোগিতা করবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যুদ্ধের সময় তুর্কি নৌবাহিনী আক্রমণের ফলে যে মিত্রশক্তির যে কার্গো জাহাজগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলি উদ্ধারের ক্ষেত্রে তুরস্ক মিত্রশক্তিকে সহযোগিতা করবে। অর্থাৎ এই চুক্তিতে দেখা যাচ্ছে যে এই যে সেভার চুক্তি, এখানে মানে জার্মানিকে কোনো সুযোগ সুবিধাই দেওয়া হয়নি এবং এটা ভেঙে টুকরো টুকরো করে জার্মানি না, তুরস্ককে ভেঙে টুকরো টুকরো করে তাদের এই মিত্রশক্তি তাদের
ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠা করে এবং তাদের প্রভাব এই মধ্যপ্রাচ্যে তারা বিস্তৃতি ঘটায়। তো এই সেভার্স চুক্তি সাথে সাথে আবার ইতালি, একই সময়ে ইতালি, ফ্রান্স ও ব্রিটেনের মধ্যেও আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই অঞ্চলগুলিতে যে তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠা করবে, সেটা কোন রাষ্ট্র কোন অঞ্চলের ম্যান্ডেটরি শাসনের অধিকার পাবে সেই বিষয়েও একটি চুক্তি তারা স্বাক্ষর করেছিল। তো এই চুক্তি স্বাক্ষরের ফলে দীর্ঘদিন আবার ওই সব অঞ্চলে ব্রিটেন, ফ্রান্স, ইটালির ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হয় এবং ম্যান্ডেটরি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর তখন আমরা জানি এখন বর্তমানে ওই সব দেশ কোথাও কোনো ম্যান্ডেটরি শাসন নাই এবং তারা স্বাধীনতা লাভ করেছে। তাদের নিজ নিজ দেশের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে ওই সব দেশ ম্যান্ডেটরি শাসনকে পরাস্ত করে, তাদেরকে নিজ দেশ থেকে বিতাড়িত করে তারা স্বাধীনতা অর্জন করেছে। বর্তমানে তারা প্রত্যেকটি অঞ্চল, সেই প্রদেশগুলো এখন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। তো সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে এই যে চুক্তির ধারাসমূহ আমরা আলোচনা করলাম তা থেকে দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণরূপেই তুরস্কের উপরে চাপিয়ে দেওয়া একটি চুক্তি। তো এই চুক্তি ওই তুরস্কের জনগণের আপোষে মেনে নেওয়ার আসলে কোনো কারণ নেই, কিন্তু যেহেতু ওই সময়ে যারা ক্ষমতায় ছিল তারা কিছুটা দুর্বল ছিল, তাই তারা আপাতত মেনে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তীতে তুরস্কের অভ্যন্তরে জাতীয়তাবাদী নেতারা আত্মপ্রকাশ করে এবং তারা এই সেভার চুক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করে এই সেভার চুক্তিকে বাস্তবায়নে বাধা প্রদান করে। আর এই জাতীয়তাবাদী নেতারাই পরবর্তীতে এই তুরস্কে প্রজাতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সুতরাং সেভার চুক্তি দীর্ঘদিন এই সেভার চুক্তিটি বাস্তবায়িত হয়নি। পরবর্তী ক্লাসে আমরা এই জাতীয়তাবাদী নেতাদের তুরস্কের অভ্যন্তরে জাতীয়তাবাদী আন্দোলন ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠা বিষয়টি আলোচনা করব। বিষয় নিয়ে আমি আবার উপস্থিত হব তোমাদের অনলাইন ক্লাসে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে তুরস্কের জাতীয়তাবাদী আন্দোলন ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের অনলাইন ক্লাস। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।